দর্শক, লারিজানিকে হত্যা সহ ইরান যুদ্ধের গতি প্রকৃতি নিয়ে কথা বলতে আমাদের সাথে যোগ দিচ্ছেন তুরস্কের টিআরটি ওয়ার্ল্ডের এশিয়া আঞ্চলিক পরিকল্পনা সম্পাদক ওয়ালিদ বিন সিরাজ। আমরা সিরাজের সাথেই যুক্ত হতে চাই। সিরাজ, চলমান যুদ্ধে লারিজানির নেতৃত্বে ইরানকে সুবিধাজনক জায়গায় রেখেছিল, কিন্তু লারিজানি সহ একে একে শীর্ষ নেতাদের হত্যার পর ইরান কতটা সংকটে পড়বে বলে মনে করছেন? ধন্যবাদ। দেখুন, লারিজানির যুদ্ধের তার অবদানের চেয়ে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান যেটি ছিল সেটি হচ্ছে এই নেতৃত্বহীন ইরান সরকারকে এবং ইরান প্রশাসনকে একটি প্রশাসনের মধ্যে একটি সমন্বয় করা। কারণ লারিজানি 1980 সাল থেকে আইআরজিসির সদস্য ছিলেন এবং তিনি মূলত ইরানের যে প্রশাসন রয়েছে, যে বিপ্লবী সরকার রয়েছে, এই সরকারটির যে রক্ষণশীল অংশটি রয়েছে এবং যারা পরিবর্তন চায় বা যারা প্রগতিশীল অংশ, এই দুটি অংশের ভেতরে প্রধান সমন্বয়কারীদের একজন ছিলেন। এর বাইরে তিনি ইরানের হয়ে কূটনৈতিক দায়িত্বগুলো পালন করেছিলেন, অর্থাৎ ইরানের হয়ে পশ্চিমা বিশ্বের সাথে যোগাযোগ রক্ষারও একটি দায়িত্ব তার ছিল, যেটি আপনারা বা আমরা জানি যে জেপিওসি বৈঠকগুলোতে যে মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার সময় ইরানের সাথে যে পারমাণবিক চুক্তিটি ছিল, তিনি কিন্তু এই চুক্তির একজন অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। তার এই মৃত্যুতে ইরানের আভ্যন্তরীণ রাজনীতিতে যে সংকটটি দেখা যেতে পারে সেটি হচ্ছে আপনার যে ইরানের যে রক্ষণশীল আহ বিপ্লবী অংশটি রয়েছে এবং প্রগতিশীল বিপ্লবী অংশটি রয়েছে, এই দুটি বিপ্লবী অংশের ভেতরে সমন্বয়ের একটি সমস্যা দেখা দিতে পারে বলে অনেক বিশ্লেষকরা বলছেন। এর বাইরে যুদ্ধের পরিচালনার ক্ষেত্রে আসলে আলী লারিজানির চেয়ে সেখানে আয়াতুল্লাহ আলী খামেনাইয়ের মৃত্যুর পরে ইরানের আইআরজিসি সহ অন্যান্য সামরিক অংশগুলো মোজাইক ডক্ট্রিন, অর্থাৎ তাদের যে সামরিক বিভাগগুলো রয়েছে, যে যার যার মতো স্বাধীন সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা তাদেরকে দেয়া হয়েছে এবং যার কারণে একটি একটি ব্লক চেইনের মতো সমন্বিত কিন্তু একই সাথে সেন্ট্রালাইজড কমান্ড কন্ট্রোল এর আয়তায় নয়, এইভাবে ইরান যুদ্ধ পরিচালনা করেছে। কিন্তু কূটনৈতিক দিক থেকে এবং আভ্যন্তরীণ রাজনীতির দিক থেকে লারিজানির মৃত্যুটি নিঃসন্দেহে ইরানের বর্তমান যে সরকার রয়েছে এটির জন্য একটি চিন্তার কারণ। আমি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই। গতরাতে ইসরায়েলের ব্যাপক হামলা চালিয়েছে, যেটা আমরা সবাই জানি, যা আগের চেয়েও সর্বাত্মক। আগামী দিনগুলোতে ইরানের পক্ষ থেকে হামলার মাত্রা বাড়ানোর কোনো সম্ভাবনা দেখছেন কিনা? ইরানের যে সূত্রগুলো রয়েছে তারা জানাচ্ছে যে তাদের হাতে প্রায় 2 বছর যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো ক্ষেপণাস্ত্র রয়েছে। তাদের মত অনুযায়ী তাদের ভূগর্ভে ভূগর্ভস্থ বেশ কিছু শহরের মতো মিসাইলের কারখানা রয়েছে, থেকে তারা মিসাইল উৎপাদন করে ইসরায়েলে কিংবা ইরানের যে শত্রুদের ঘাঁটিগুলো রয়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে, সেখানে তারা হামলা করতে পারে। তো বিগত দিনগুলোতে, বিশেষ করে গত 3 দিন ধরে ইরান যে ইসরায়েলে হামলা করছে, সেখানে তাদের যে পুঙ্খানুপুঙ্খভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করার সক্ষমতা, এটি কিন্তু বেড়ে গেছে। অর্থাৎ ইরানের আইআরজিসির সূত্রগুলো বলছে যে তারা তাদের পুরান যে স্টক ছিল ক্ষেপণাস্ত্রের, সেগুলো তারা শেষ করে ফেলেছে। এখন সবচেয়ে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রগুলো তারা তাদের শত্রুদের বিরুদ্ধে ব্যবহার করা শুরু করেছে। কাজে আমরা এটি থেকে বুঝতে পারি যে ইরানের লজিস্টিক্স একটি সাপ্লাই রয়েছে কিংবা এই যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো একটি ক্ষমতা রয়েছে এবং বর্তমানে তারা যেটি বলছেন যে তারা সবচেয়ে আধুনিক এবং পুঙ্খানুপুঙ্খ লক্ষ্যবস্তুতে আঘাত করতে পারে এবং 1 টনের কাছাকাছি কিংবা 1 টনের অধিক ওয়ারহেড বহন করতে পারে এমন ক্ষেপণাস্ত্রগুলোর ব্যবহার বাড়িয়ে দিয়েছে। এর সাথে আমরা দেখছি যে যে আহ একাধিক ওয়ারহেড বহনে সক্ষম এমন ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলে, বিশেষ করে উত্তর তেল আভিভে, যেখানে ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র এবং বেন গুরিয়ন এয়ারপোর্টের যে অঞ্চল রয়েছে, সেই অঞ্চলে ব্যাপক পরিমাণ ক্ষতি সাধন করতে সক্ষম হয়েছে ইরান। এর পাশাপাশি ইসরায়েলের যে আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থার যে হেডকোয়ার্টার গুলো রয়েছে, সেগুলোকে ধ্বংসপ্রাপ্ত করতে সক্ষম হয়েছে। আরেকটি সূত্র মতে আরেকটি সূত্র বলছে যে
তেলাভিভের যেই রোডে, অর্থাৎ লিওনার্দো দা ভিঞ্চি রোডে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এবং তার যে বাসভবন, সেগুলো ধ্বংস করতে সক্ষম হয়েছে ইরান তাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে। তো ইরানের পক্ষ থেকে ইরান বারবার বলছে যে তারা যুদ্ধটি চালিয়ে যাবে এবং এই গতিতে তারা অত্যন্ত কৌশলী একটি অবস্থান নিয়েছে, যাতে করে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধটি চালিয়ে যেতে সক্ষম হয়। সিরাজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী সময় আপনার সাথে আবার যুক্ত হব।